সাল 1921। লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট ঘর। বাইরে হাড় কাঁপানো শীত। ঘড়িতে তখন রাত 2টো। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক 24 বছরের ভারতীয় যুবকের চোখে ঘুম নেই। টেবিলে রাখা ল্যাম্পের আলোয় তিনি একটি সাদা কাগজের দিকে তাকিয়ে আছেন। সেদিন সেই টেবিলে রাখা ছিল একদিকে সারা বিশ্বের শ্রেষ্ঠ চাকরির নিয়োগপত্র, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস, আর অন্যদিকে ছিল একটি অনিশ্চিত ভবিষ্যৎ, জেলখানা এবং দেশের জন্য আত্মত্যাগের পথ। তিনি জানতেন ওই একটি কাগজে সই করা মানে নিজের বাবার স্বপ্ন চুরমার করে দেওয়া, কিন্তু তিনি এও জানতেন সই না করলে ভারতের কয়েক কোটি মানুষের স্বাধীনতা আর কোনোদিনও ফিরে আসবে না। কে ছিলেন সেই যুবক? তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ আমরা জানব সেই রাতের কাহিনী, যে রাত্রি সুভাষচন্দ্র বসুকে নেতাজি করে তুলেছিল। সুভাষচন্দ্র বসু মেধাবী ছিলেন ঠিকই, কিন্তু তার লক্ষ্য কখনোই সরকারি চাকরি ছিল না। তার বাবা জানকীনাথ বসু চাইতেন তার ছেলে আইসিএস অফিসার হোক। তখনকার দিনে আইসিএস হওয়া মানে ছিল আভিজাত্যের শিখরে পৌঁছানো। 1919 সালে সুভাষ যখন বিলেতে যান, তখন তার হাতে সময় ছিল মাত্র 8 মাস। এই অল্প সময়ে এই কঠিনতম পরীক্ষায় বসা ছিল প্রায় অসম্ভব এক মিশন, কিন্তু সুভাষ ছিলেন সংকল্পে অটল। 1920 সালে যখন রেজাল্ট বের হলো, সারা ব্রিটিশ সাম্রাজ্য চমকে গেল। সুভাষচন্দ্র বসু শুধু পাসই করেননি, তিনি পুরো সাম্রাজ্যে 4র্থ স্থান অধিকার করেছিলেন। কিন্তু সফলতার এই মুহূর্তেও সুভাষের মনে কোনো আনন্দ ছিল না। তিনি জানতেন এই সাফল্য তার জন্য এক সোনার খাঁচা। কিন্তু কেন তিনি এই চাকরি করতে চাইলেন না? এর পেছনে ছিল দুটি বড় কারণ। প্রথমত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালে পাঞ্জাবের সেই নৃশংস রক্তপাত সুভাষের মনে ব্রিটিশদের প্রতি ঘৃণা জন্মিয়ে দিয়েছিল। এবং দ্বিতীয়ত, স্বামী বিবেকানন্দের আদর্শ। তিনি ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের সেবাধর্মী আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি ভাবতেন, আমি যদি ব্রিটিশদের হয়ে কাজ করি, তবে আমি কি আমার দেশবাসীর সাথে বেআইনি কাজ করব না? এই দ্বন্দ্বই তাকে সেই ঐতিহাসিক রাতের দিকে নিয়ে যাচ্ছিল। এবার আসা যাক সেই বিশেষ রাতে, যে রাত্রি এই স্ক্রিপ্টের মূল কেন্দ্রবিন্দু। সুভাষ তার বড় ভাই শরৎচন্দ্র বসুকে একের পর এক চিঠি লিখেছিলেন, এবং সেই চিঠিতে তিনি বলেছিলেন, মেজদা, আমি অনেক ভেবেছি। আইসিএস অফিসার হিসেবে ব্রিটিশদের সেবা করা আর নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া একই কথা। আমি জানি বাবা খুব কষ্ট পাবেন, মা কাঁদবেন, কিন্তু ভারতের পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য কাউকে না কাউকে তো ত্যাগ করতেই হবে। সেই রাতে তিনি ঘুমোতে পারেননি। তিনি চিঠিতে লিখেছিলেন, রাজকীয় বৈভব আর ক্ষমতার হাতছানি তাকে আকর্ষণ করতে পারছে না। তিনি তার পদত্যাগপত্র বা রেজিগনেশন লেটার তৈরি করলেন। এটি ছিল ব্রিটিশ ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা, কারণ এর আগে কোনো ভারতীয় স্বেচ্ছায় আইসিএসের মতো চাকরি ছুঁড়ে ফেলে দেয়নি। যখন সুভাষের পদত্যাগের খবর ব্রিটিশ দপ্তরে পৌঁছলো, প্রথমে তারা কেউই বিশ্বাস করতে চায়নি। তারা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, এমনকি পদোন্নতির লোভও দেখানো হয়েছিল, কিন্তু সুভাষ ছিল হিমালয়ের মতো অটল। 1921 সালে জুলাই মাসে তিনি ভারতে ফিরে এলেন। বোম্বে বন্দরে নেমেই তিনি সোজা চলে গেলেন মহাত্মা গান্ধীর কাছে। এরপর দেখা করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে। শুরু হলো এক নতুন অধ্যায়। আইসিএসের বিলাসবহুল স্যুট ছেড়ে তিনি গায়ে তুললেন খদ্দরের ধুতি আর পাঞ্জাবি। বন্ধুরা, আজ আমরা অনেক সময় ছোট ছোট সুযোগের জন্য নিজেদের আদর্শ বিসর্জন দেই, কিন্তু সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়ে গেছেন যে দেশ এবং আদর্শের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। যদি সেই রাতে তিনি সেই চিঠিটা না লিখতেন, তবে হয়তো আমরা একজন দক্ষ ব্রিটিশ আমলা পেতাম, কিন্তু ভারতের মুক্তি সংগ্রামের শ্রেষ্ঠ সেনাপতিকে পেতাম না। আজকের যুব সমাজের কাছে নেতাজি মানে শুধু একটি নাম নয়, নেতাজি মানে এক অদম্য জেদ আর ত্যাগের প্রতীক। আপনি যদি নেতাজির জায়গায় হতেন, তবে কি পারতেন ওই বিশাল ক্ষমতার চাকরি ছেড়ে অনিশ্চয়তার পথে পা বাড়াতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন
এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।